দেখুন, অভিযোগটা হচ্ছে যে শালবনীতে বিপুল পরিমাণে সরকারি জমি সেটা প্লট করে একেবারে নকল বা জাল নথি তৈরি করে সেটা বিক্রি পর্যন্ত হয়েছে। এই জমি দুর্নীতির বিপুল অঙ্কের টাকা শুধুমাত্র মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা নয়, সুমিত রায় পর্যন্ত গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আলটিমেট বেনিফিশিয়ারি কি শুধু সুমিত রায়, নাকি তার উপরতলা পর্যন্ত গিয়েছে? মানে যেটার উত্তর আমি অফিলেদির কাছে নেব, যে মানে কানে টান পড়লে মাথা পর্যন্ত তদন্তকারীদের হাত পৌঁছবে তো অফিলিয়াদি? অবশ্যই পৌঁছবে। এই যে সুজয় হাজরার কান টানা হয়েছিল, সেখান থেকে আরেকটা কানের সন্ধান পাওয়া গেল এই সুমিত রায়, সরাসরি তার অ্যাকাউন্টে টাকাগুলো গেল। তারপরে ক্যামাক স্ট্রিটেও কান পড়বেই, পড়তে বাধ্য। আরেকটু বলা দরকার, এদের যে ছোটবেলার বাল্য বন্ধু, এরা একসাথে অভিষেক আর এই সুমিত রায় বড় হয়েছে, কৃতি ছাত্র যদিও, কিন্তু এই কৃতি ছাত্র এত কুকর্ম করেছে বড় হয়ে বলার কথা না। অভিষেকের যেমন একেবারে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হিসাবে কাজ করেছেন, আইপ্যাককে সাহায্য করেছেন, সব করার সাথে সাথে দুর্নীতির পাহাড়। তার মধ্যে একটা দুর্নীতি উল্লেখ করতেই হয়, চাকরি দেওয়ার নামে ডেবরাতে কিছুদিন আগে দেখা গিয়েছিল, একটা এফআইআর দায়ের করা হয়েছিল। বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা চাকরির নামে তুলেছে এবং তারপর ভুয়ো নিয়োগপত্র প্রদান করেছিল। তাহলে এরা তো বারবার ক্রাইম করছে, কত পালাবে? আর অভিষেক কেন এনাকে কোন কারণে মৃত ঘোষণা করেছিলেন? কেন বলেছিলেন যে ও মারা গেছে? তার মানে কি নিজেকে বাঁচাতে চাইলেন? আমরা শুনেছি, একটা উদ্ধৃতি না বললেই নয়, সৈয়দ মুস্তাফা আলীর লেখায় ছিল, মরা লোকে তো আর কথা কয় না। কিন্তু আজ আমরা বাস্তবে দেখলাম, মরা লোক গিয়ে কিন্তু কথা বলছে, উত্তর দিচ্ছে। তাকে যা যা জিজ্ঞাসা করা হচ্ছে, নিশ্চয়ই জিজ্ঞাসাবাদে উত্তর পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদে কি উত্তর পাওয়া যাচ্ছে, সেই উত্তরে কতটা সিআইডি আধিকারিকেরা সন্তুষ্ট হচ্ছেন, হয়তো আর কিছু সময়ের মধ্যে বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু আমি কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখাচ্ছিলাম মনিদা, একেবারে স্পষ্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন অল রোডস লিড টু ক্যামাক স্ট্রিট। মানে এই যে যাবতীয় দুর্নীতি, ইঙ্গিতটা খুব স্পষ্ট, সরাসরি নির্দেশ, তিনি অঙ্গুলি নির্দেশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। হ্যাঁ, ম্যাডাম একটা উদ্ধৃত করলেন, আমিও আজকে 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের তিরোধান দিবস, আমিও সেই মানবতার প্রতীক রবীন্দ্রনাথের কথাই বলি, যে তিনি বলেছেন যে রাজনীতিটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু সংস্কৃতিটা কিন্তু প্রত্যেকটা মানব জাতির। আমি কেন বললাম এই কথাটা, যে দেখুন, আজকে যদি বিজেপি মানে কম সংখ্যক ভোটে জিততো, তাহলে এই কথাটা বলতে পারতো, এরাও এখন টেলিভিশনে এসে বলতেন যে আরেকটু যদি ভোটে আমরা জিততে পারতাম, তাহলে হয়তো আমরা পুরো ব্যাপারটা যে যেরকম দুর্নীতি করেছে তাদেরকে যোগ্য শাস্তি দিতাম। মানুষ কিন্তু সেইটা দেওয়ার জন্য একদম 208টা দিয়ে দিয়েছে। মানে যেখানে যেখানে যতটুকু করার আপনি সেটা করুন, তৃণমূল হোক, মমতা ব্যানার্জি হোক, অভিষেক ব্যানার্জি হোক, প্রত্যেকজনকে আপনি শাস্তিটা দিন। কিন্তু তারপর আমরা কি দেখলাম? আমরা নারদার মামলা মনে আছে শুভ, যখন যখন ভোট আসতো তখন সেই মামলাগুলো উঠতো। তার মানে এখন কি এরা রেখে দিচ্ছে? মানে এখন আর ভোট নেই, আবার যখন আজকে যে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার সঙ্গে ভোটের কি সম্পর্ক? আমরা দেখেছিলাম যখন আজকে হাইকোর্টে মামলা হচ্ছিল অভিষেক ব্যানার্জির লিপস এন্ড বাউন্স নিয়ে, তখন বলছিল কাকুর কণ্ঠস্বর মিলে গেলেই অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হয়ে যাবে। আমি বলছি, যারা সাধারণ লোক, তাদের কাছে বিজেপি সরকারে না তৃণমূল সরকারে সেটা বড় কথা নয়। তারা থাকে একটা সুষ্ঠু একটা প্রশাসন চায়, একটা পুলিশের নিরপেক্ষতা চায়, এবং যারা দোষী তাদের শাস্তি চায়। আজকে বলুন না, যাকে যাকে কমপ্লেন করেছে, কতজনকে অ্যারেস্ট করে নিয়েছে? তো অভিষেক ব্যানার্জির নামে কতগুলো কমপ্লেন্ট আছে, অভিষেকের নাম আজকে একটা তো চার্জশিট দিতে পেরেছে, একটা তো প্রমাণ করতে পেরেছে অভিষেক। আমি অভিষেকের সঙ্গে যাচ্ছি না, আমি বলছি না যে সে নির্দোষ, কিন্তু আমি বলছি যারা চিৎকার করছে প্রতিদিন টেলিভিশনে, আমি প্রথম বুঝতেই পারি না। তারপরে তৃণমূলের সরকার, আমি দর্শকদের সামনে বারে বারে দেখেছি যে যতগুলো মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে, প্রায় প্রত্যেকটা মামলায় সুমিত রায়ের নাম জড়িয়েছে। আমি বলছি প্রদীপদা, একজন আত্মসহায়ক, এটা বিস্ময়কর যে এতটা প্রভাবশালী কিভাবে হতে পারেন, যে কার্যত সুমিত রায় কার্যত মানে যাবতীয় সিদ্ধান্ত থেকে শুরু করে বড় বড় কর্মসূচির ক্ষেত্রে শেষ কথা তিনিই বলতেন। আপনি শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তার দিকে আঙুল তুলে তার ম্যান ফ্রাইডে। না দেখুন, আমরা দেখেছি সুমিত রায়েরও ফ্যান ক্লাব আছে, মানে একজন রাজনীতিবিদ, তার পিএর ফ্যান ক্লাব, এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা যারা মানে স্যাটিসফাইড নয় এরকম সমস্ত নেতা কিন্তু বলেছেন যে তাদেরকে মানে সুমিত রায়ের কাছ থেকে টাইম নিয়ে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে হতো, তার দলের লোকেদের। এবং সেইখানে আজকে সুমিত রায়ের এই যে আজকে চলে এলো সুমিত রায় হঠাৎ করে তার আবির্ভাব,
তার আগে প্রথম প্রশ্ন হচ্ছে সুমিত রায় হঠাৎ করে অন্তর্ধান হলো কী করে, কে তাকে সাহস জুগিয়েছিল এতদিন হচ্ছে লুকিয়ে রাখা। এবং যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওখানে আপনার ওই যে জিপিএস ট্র্যাকার দিয়ে পুলিশ গেছিল, তারপরে কি করে উধাও হয়ে যায়। আজকে সুমিত রায়ের ক্ষমতা আজকে তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন যতটা, আজকে 3 মাস বাদেও ততটাই আছে। তার কারণ তিনি যখন ইচ্ছে মানে সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দেবে, তারপরে তিনি উদয় হবে। যেমন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ দিলে তারপরে আসবো। কেন? আমার কথা হচ্ছে, আপনার যদি সমস্ত বিজেপির দ্বারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগগুলো হয়, তাহলে হাজিরা দিতে অসুবিধা কোথায়? কেন আপনাকে সহযোগিতা করতে গেলে আগে সুপ্রিম কোর্টের কাছে রক্ষা কবচ নিয়ে আসতে হবে? আজকে এই যে সুমিত রায় বিভিন্ন ধরনের কেলেঙ্কারিতে জড়িত, শুধু জমি কেলেঙ্কারি নয়, সমস্ত ধরনের কেলেঙ্কারি এবং দুর্নীতির সাথে ক্যামাক স্ট্রিট বলুন বা তৃণমূল কংগ্রেস বলুন, সুমিত রায় হচ্ছে একটা সেন্টার পয়েন্ট। সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করলে এবং সঠিক তথ্য বেরোলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, বা আমি বলছি যে আপনি কান আর মাথার কথা বললেন, মেডিকেল সায়েন্স যারা পড়ে তারা জানে কান আর মাথার মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থাকে। তা সেই নার্ভগুলো যদি আবার বিজেপির ওই বিজেপিপন্থী তৃণমূল বা ভালো তৃণমূলে থাকে, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদেরকেও ধরতে হবে। আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যতটা তদন্তের মানে গতি প্রকৃতি রয়েছে, যদি অন্য কোনো নেতা মন্ত্রী বা কর্মকর্তার নাম চলে আসে যারা ইতিমধ্যে ভালোর মুকুট পরে একেবারে আমি বলছি ধরতে হবে বলছেন, যারা যারা দুর্নীতিতে যুক্ত, এখন দুর্নীতিতে যারা যারা যুক্ত সবার অবধি তদন্তকারীদের হাত পৌঁছবে কিনা, নাকি সেখানে মেঘনাদ হয়ে আসল খেলাটা রাজনীতি খেলবে, সে তো সময় বলবে। কিন্তু আমি বলছি অনিলদা, ধরুন এই যে প্রায় 3 মাস সুমিত রায়কে কার্যত খুঁজেই পেল না পুলিশ থেকে শুরু করে সিআইডি, আজকে যখন জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং তদন্ত যত এগোবে, কোথায় এই 3 মাস লুকিয়েছিলেন, কার আশ্রয়ে ছিলেন, এই বিষয়গুলোও সামনে আসবে তো। দেখুন, আপনি কথাটা আমার একটা ওয়ার্ড বলে দিলেন, মেঘনাদের কথাটা। আমরা শুনেছিলাম রামায়ণে রাবণপুত্র মেঘনাদের এক ইন্দ্রজিতের আরেক নাম ছিল মেঘনাদ, মেঘের আড়ালে। এখন দেখুন আরেকটা জিনিস, যেটা জহুরি ঠিক জহর ছেলে, মানে যেমন উপযুক্ত লোক, মানে এই মাননীয় কুণালবাবু বিধায়ক, উনি বললেন আমি জানি না, ওনার প্রাক্তন সেনাপতি যাকে সেনাপতি বানিয়েছিলেন, ঠিক সেনাপতি কিন্তু যোগ্য সঙ্গী পেয়েছেন। মানে যেমন নিজে 10 বছরে 12-11 বছরে যে পরিমাণ সম্পদ কামিয়েছেন, এটা মানে যে কোনো বিজনেস ম্যাগনেটের কাছে শেখা উচিত কীভাবে করা যায়। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স থেকে অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স দেবার কথা ভাবতে পারে, মানে এত সুন্দর ইনকাম করেছে। কিন্তু কথা হচ্ছে এবং প্রোটেকশন, একমাত্র আমরা শুনেছিলাম যে দানবীর এবং মহাবীর কর্ণের একটা কবচকুণ্ডল ছিল। এখন কবচকুণ্ডল না পাওয়া পর্যন্ত, কবচটা না পাওয়া যেটা আপনি বললেন, আর উদয় হয়নি। মেঘের আড়ালে খেলা খেলছিলেন, পুলিশও ধরতে পারেনি। কত কী হলো, এত ঢক্কা নিনাদ কেউ শুনতে চায় না। পুলিশ বা সিআইডি, সিবিআই, এনআইয়ের কিছু কিছু কনভিকশন হয়েছে, ওই ইডি, এই ঢক্কা নিনাদ কেউ শুনে। মানুষ চাইছে এরা দে শুড বি পুট ইন টু বার এবং কনক্লুশন রেজাল্ট। এসব সবাই বুঝছে যে টাকা কোথায় গেছে। আমি বারবার বলেছি বিভিন্ন চ্যানেলে যে বিভিন্ন নদ নদী বিভিন্ন জায়গায় উৎসমুখ থাকে, কিন্তু গিয়ে সাগরে গিয়ে মেশে। কবচকুণ্ডলের কথা অনিল জানা বলছিলেন, একটা কবচকুণ্ডল তো নিঃসন্দেহে সাময়িক স্বস্তি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএকে দিয়েছে, যার পরদিনই একেবারে তিনি হাজির হলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.